ভোটের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে বিদ্রোহ ঠেকাতে কঠোর বিএনপি। অন্যদিকে প্রকৌশলীর হাত কেটে নেওয়ার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। এবং মানিকগঞ্জে সার্জিসের সঙ্গে আবেগ সমন্বয়কের বাকবিতণ্ডা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার করা হচ্ছে, যা অব্যাহত থাকবে। মঙ্গলবার সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রামের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠান শেষে একথা বলেন। উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় সব থেকে বেশি নিয়োজিত থাকবে আনসার। প্রতিটি কেন্দ্রে থাকবেন 13 জন সদস্য। এছাড়া সবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারদের নিরাপত্তায় একজন আনসার নিয়োজিত থাকবে। নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষা ও জাতীয় উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিজেদের জীবন ও স্বার্থ পরায়ণ না করে নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাতির সেবায় নিয়োজিত থাকে। দেশের সর্ববৃহৎ এক বাহিনীর সদস্যদের বিভিন্ন প্রয়োজনে যাতায়াতজনিত সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের এ ভোগান্তি লাঘব বা সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আজকের ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন্ত ভিত্তিক এক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। 2 শতাধিক আসনের জন্য মনোনীত প্রার্থীদের শীঘ্রই আনুষ্ঠানিকভাবে গণসংযোগে নামার নির্দেশনা দেওয়া হতে পারে। আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণার পর বিদ্রোহ প্রার্থী যেন না হয়, সেজন্য দলের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রতিদিন বিভিন্ন আসনের প্রার্থীর সঙ্গে ধারাবাহিক বৈঠক হচ্ছে। এসব বৈঠকে ভার্চুয়ালিটি যুক্ত হচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে প্রার্থীদের নির্দেশনা দিয়ে বলা হচ্ছে, দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষ সবার কাজ করতে হবে। যে মনোনয়ন পাবেন তাকেও বলা হচ্ছে সবার মন জয় করে সবাইকে নিয়ে একই সঙ্গে কাজ করতে হবে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, আসনে আসনে বিদ্রোহ নিরসনে সিরিজ বৈঠকের পর চূড়ান্ত করা হবে এক প্রার্থী। ধানের শীষে প্রার্থীর পক্ষে না থাকলে নেমে আসলে বহিষ্কার বগড়। তিনি বলেন, সবাই যাতে একসঙ্গে কাজ করে সেই বিষয়টা নিশ্চিত করতে আমরা সবার সঙ্গে আলাপ আলোচনা করছি। যাতে এক প্রার্থী ঠিক করে তাকে গ্রিন সিগন্যাল দেওয়া যায় মাঠে যাওয়ার জন্য, সেটা শুরু করেছি। এটা শীঘ্রই আমরা বলে দিতে পারবো। তাতে এক প্রার্থী হিসেবে মাঠের প্রার্থীরা গণসংযোগ যেতে পারবে। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছেন, 300 আসনের মধ্যে কমপক্ষে 70 আসনে বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে একাধিক বিদ্রোহ দাঁড় করিয়ে মাঠে রাখতে চায় একটি বিশেষ মহল। বিদ্রোহ প্রার্থীদের পেছনে মোটা অঙ্কের টাকা খরচ করবে। মহলটির টার্গেট, এসব আসনে বিএনপির ভোট 3 ভাগে ভাগ করে দেওয়া হবে। এমন ষড়যন্ত্রমূলক তথ্য বিএনপির হাইকমান্ডে জানার পর মাঠ পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে। প্রতিদিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের নিয়ে এই বৈঠক হচ্ছে, যেখানে ভার্চুয়ালিটি যুক্ত হয়ে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন। বৈঠকগুলোতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিভাবক সরলত ভূমিকায় থাকলেও কঠোর বার্তা দিচ্ছেন স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকের শুরুতেই দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তারা। তবে তারেক রহমান দেশ ও দলের বাস্তবতা তুলে ধরে মনোনয়ন প্রত্যাশীদের ধানের শীর্ষে প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন। তিনি আশ্বাস দেন, একাধিক প্রার্থীর মধ্যে তারা চূড়ান্ত মনোনয়ন থেকে বঞ্চিত হবেন, তাদের নানানভাবে মূল্যায়ন করা হবে। এ প্রসঙ্গে বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত জানান, মনোনয়ন ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে বিএনপি এখন কঠোর অবস্থানে। যারাই মাঠে দলের সুনাম নষ্ট করবে, আধিপত্য দেখাবে বা বিদ্রোহ মনোভাব দেখাবে, তাদের বিরুদ্ধে হাইকমান্ডার শক্ত সাংগঠনিক ব্যবস্থা নেবে। এই মুহূর্তে প্রার্থীর যাচাই ও দলীয় শৃঙ্খলা রক্ষা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তাই শীর্ষ নেতারা নিয়মিত মনোনয়ন প্রত্যাশীদের স্পষ্ট নির্দেশনা দিচ্ছেন, দল যাতে চূড়ান্ত মনোনয়ন দেবে সবাই মিলে তার পক্ষ কাজ করবে। কারণ দল মানেই ঐক্য, আর ঐক্য মানেই আমাদের শক্তি। ভোলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা ডাকসুর সাবেক এজিএস ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম জানান, বৈঠকের মূল মেসেজ ছিল ঐক্য। আমাদের বলা হয়েছে 18 বছর অনেক কষ্ট করেছেন, হামলা মামলা শিকার হয়েছেন, এক আসনে একাধিক প্রার্থী রয়েছে। বগুড়ায় 2 আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশীরা মনুজ্জামান
আসাদুজ্জামান মনির সাক্ষাৎকার শেষে বাংলাদেশের প্রতিনিধিকে জানান, বৈঠকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, দল যাতে মনোনয়ন দেবে সবাইকে ধানের শীষে প্রতীকে বিজয় করার লক্ষ্যে কাজ করতে হবে। এদিকে বগুড়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন জানান, বৈঠকে ধানের শীষে প্রতীক যাতে দেওয়া হবে তার জন্য মাঠে থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও ধানের শীষে প্রতীক যিনি পাবেন তাকেও বলা হয়েছে, যারা আওয়ামী লীগের শাসনামলে হামলা মামলার শিকার হয়েছেন সবার মতো জয় করে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। এদিকে যুগ্মপন্থ আন্দোলনের শরিকদের আসন ছাড়ের বিষয়টিও দ্রুত সুরাহা করতে চায় বিএনপি। এজন্য মিত্রদের কাছে তালিকা চেয়েছেন দলটি। ভোটে জয়ী হওয়ার মতো প্রার্থী থাকতে সর্বোচ্চ 50টি আসনে ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত থাকলেও এখনই তা জানতে চান না বিএনপির নীতি নির্ধারকরা। তাদের জন্য অর্ধশত আসন উন্মুক্ত রেখে সমঝোতার জন্য তফসিল পর্যন্ত অপেক্ষা করছে বিএনপি। ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিনের উপর হামলা ও হাত কেটে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে উঠেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মজুমদারের বিরুদ্ধে। প্রকল্পের ঠিকানাদারি না দেওয়ার গালিগালাজ, ল্যাপটপ ফেলে দেওয়া এবং শারীরিকভাবে হেস্তনার অভিযোগে তুলেছেন ভুক্তভোগী ও প্রকৌশলীও। সোমবার 27 অক্টোবর রাতে ফেনী পৌরসভায় এ ঘটনা ঘটে। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে পৌরসভার নানান উন্নয়ন কাজ নিয়ে জেলা বিএনপির সদস্য ঠিকানার কামরুল হাসান মজুমদারের সঙ্গে নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিনের নেতৃত্ব চলছিল। সম্প্রতি ফেনী পৌরসভায় বিশ্ব ব্যাংকের প্রায় 29 কোটি টাকার একটি উন্নয়ন কাজ পান রাজধানীর ঠিকাদার প্রতিষ্ঠান পিডিএল। সন্ধ্যায় এই প্রতিষ্ঠানের সঙ্গে ফেনী পৌরসভায় চুক্তিসহ হওয়ার সময় হঠাৎ বিএনপির নেতা মাসুদ নির্বাহী প্রকল্পের সঙ্গে কক্ষে ঢুকে তর্ক বিতর্ক শুরু করেন। নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন বলেন, বর্তমান 28 কোটি 73 লাখ টাকার একটি টেন্ডার প্রতিক্রিয়াধীন। এটি 3টি স্তরে রিবিট হয়। সরকারি নিয়ম মেনে ইপিজির মাধ্যমে আহ্বান করা হয়েছে, কিন্তু তিনি মাসুদ আমাকে চাপ দিয়েছেন নির্দিষ্ট ঠিকাদারকে কাজ দিতে। সর্বশেষ কার্যালয়ে এসে গালিগালাজ ও আচরণে উদ্বুদ্ধ রেখেছিলেন। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য কামরুল হাসান বলেন, আমরা তুহিন এন্টারপ্রাইজ ও নাসির এন্টারপ্রাইজ নাজিম প্রতিষ্ঠানে কিছু কাজ করছেন। এগুলো বিল আটকে রাখা হয়েছে 1.5% পিসি না দেওয়ায়। পৌর প্রশাসন ও প্রকৌশল মিলে ঠিকাদারদের কাছ থেকে অতিরিক্ত কমিশন নিয়ে অন্যদের কাজ দিচ্ছে। প্রশাসন গোলাম মোহাম্মদ বাতেন বলেন, ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছে। তিনি মাসুদ এক পক্ষের হয়ে পরদক্ষ দাখিল করেছিলেন, সেটি না পেতে ক্ষোভ প্রকাশ করেছে। পিসি নেওয়ার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। এছাড়া তার পূর্বের কাজের সব বিল পরিশোধ করা হয়েছে। ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমবায় সভায় দলের উত্তর অঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলমের সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ওমর ফারুক ওরফে দাড়ি ওমরের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। সোমবার 27 অক্টোবর সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের সিটিড্রোম হোটেল মিলনায়তনে এ ঘটনা ঘটে। জানা গিয়েছে, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে মানিকগঞ্জে এক সভায় আলোচনা করেন এনসিপি। সভা চলাকালে ওমর ফারুক সভাস্থলে প্রবেশ করে সার্জিস আলমের সঙ্গে হট্টগোলের সৃষ্টি করে। এ নিয়ে ঘটনার কিছুক্ষণ পরে একটি ভিডিও মানিকগঞ্জের স্থানীয় সংবাদ মাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় ওমর ফারুক সার্জিস আলমকে উদ্দেশ্য করে ধমকের সুরে বলছেন, এনসিপির প্রোগ্রামে ছাত্রলীগের ক্যালেন্ডাররা আমরা এই জায়গায় স্টেক হোল্ডার, উনি জামায়াতের হোক। উত্তরে সার্জিস আলম বলেন, জামায়াতের কেউ এনসিপিতে আসতে পারে না। আপনি এদিকে আসেন, আপনার কি সমস্যা? আপনি মিডিয়ার সামনে এসব কথা বলতে পারেন না। ঘটনাটির পর ফেসবুককে ও স্থানীয় জনসাধারণের মাঝে নানান আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মানিকগঞ্জ জেলার প্রধান সমবায়কারী অ্যাডভোকেট জাহিদ তালুকদারের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।